তো চলো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালোই আছো। তো যাই হোক, তো কালকের যে ম্যাচটা আমরা নিশ্চয়ই দেখেছো, কালকের ম্যাচে কেমন হয়েছে। এবং ওই ওই ইন্ডিয়া নো ডাউট খুব সুন্দর খেলেছে, এবং এরকম খেলায় আমরা ইন্ডিয়ার কাছ থেকে আশা করি। এবং ইন্ডিয়া যদি বলা যায় তো নিউজিল্যান্ডকে একদম পুরো উঠতে দেয়নি, তাকে পুরো মাটিতে শুইয়ে দিয়েছে কালকের ম্যাচে। বিশেষ করে ইন্ডিয়ান স্পিনার, আমি তো প্রথমে এই টিম সিলেকশন দেখে আমারও, তুমি যদি আগের ভিডিওগুলো তোমরা দেখো, তাহলে সেখানে দেখতে হবে যে সেখানে আমি বরাবরই এই টিমের বিপক্ষে আমি বলে এসেছি, কারণ আই ডোন্ট থিঙ্ক দেয়ার ইজ কোনো দরকার আছে ফাইভ স্পিনারের জন্যে। তো এ, তো এখন কালকের ম্যাচ দেখার পর মনে হচ্ছে যে না, ওকে, ইটস ওকে, ঠিকই আছে। তো এখন দেখা যাক। তো আমার মতে বলে যে খুব সুন্দর খেলা হয়েছে কালকে, এবং নিউজিল্যান্ড যেভাবে খেলে আসছিল, মানে কালকের ম্যাচের আগে পর্যন্ত যেভাবে তারা খেলে আসছিল, যেভাবে ফর্মে ছিল, সে দুর্দান্ত, অসম্ভব। তো তারপরে ইন্ডিয়ার স্পিনিং অ্যাটাক সামনে যারা যেভাবে মাথা নিচু করে আউট হয়ে গেছে, এবং মনে হচ্ছিল তারা একদম নাজেহাল, মানে কোনো রকমের কোনো প্ল্যানিং ছাড়াই যেন মাঠে এসছে, এরকম মনে হচ্ছে তাদের খেলা দেখে। কোনো কিছু বুঝতে, বরুণ চক্রবর্তীকে তাদের বোঝা মানে বড় দায় হয়ে গেছে, তাকে বুঝতেই পারেনি তার বল কোনটা কাটার, কোনটা রিস্ট স্পিন করছে, কোনটা লেগ ব্রেক হচ্ছে, কোনটা গুগলি হচ্ছে, কোনটা আম, আহ, ইয়ে, তোমার অফ কাটার হচ্ছে, কিছু বুঝতেই পারছে না নিউজিল্যান্ডের প্লেয়াররা। তো যাই হোক, তো ইন্ডিয়ার কালকের ম্যাচের পর থেকে আমার মনে হয় ইন্ডিয়া ইজ এ হট ফেভারিট ইন আইসিসি চ্যাম্পিয়ন ট্রফি। এখন কালকের ম্যাচের মাধ্যমে ইন্ডিয়া সরাসরি চলে গেছে কোনো রকমের কিন্তু পরন্তু ছাড়াই সেমিফাইনালে, এবং সেমিফাইনালে খেলবে তারা সেই চির প্রতিদ্বন্দ্বী অস্ট্রেলিয়ার সঙ্গে। এবং আই থিঙ্ক ইটস এ গুড মুভ, গুড ম্যাচ, ইটস ওয়ান অফ এ গুড ম্যাচ। এবং আমি খুব আনন্দিত এই জন্যে, কারণ অস্ট্রেলিয়ার সঙ্গে একটা সেমিফাইনাল হবে অস্ট্রেলিয়ার সঙ্গে, দ্যাটস গুড। এইরকম টিমের সঙ্গে যদি ও সেমিফাইনাল হয়, তা কার না ভালো লাগবে। এবং কালকের ম্যাচের পর থেকে আমি মনে করি ইন্ডিয়া ইটস হট ফেভারিট রাইট নাও। এবং প্রথমে অস্ট্রেলিয়া যেভাবে খেলে এসেছিলো, আমি ইন্ডিয়ার খেলা দেখে আমি দুজনকে 50-50 ধরেছিলাম, যে তাদের মধ্যে যদি ম্যাচ হয় তো আই থিঙ্ক কাউকে বলা যাবে না, ইটস 50-50। কিন্তু কালকের ম্যাচের পর থেকে, কালকের যে স্পিনিং অ্যাটাক দেখে আমার 10% আরও আমি ইন্ডিয়ার চান্স বাড়িয়ে দিয়েছি। এক্ষেত্রে কালকের যে আগামী ম্যাচ সেমিফাইনাল, তাতে আমি বলবো যে ইন্ডিয়া 60 অ্যান্ড অস্ট্রেলিয়া 40, নো ডাউট, পিরিয়ড। আর তো চলো চলো কালকের ম্যাচের সম্বন্ধে কিছু বলে রাখি। তো কালকের ম্যাচে যদি তোমাদেরকে দেখা যায়, কালকে তোমরা দেখবে যে ইন্ডিয়া 249 প্রথমে ব্যাট করে এবং 249 রানের একটা খুব একটা বেশিও না, খুব একটা কমও নয়, সেরকম একটা মাঝারি মানের একটা রান স্কোর তারা খাড়া করে। এবং এই রান যখনই ইন্ডিয়া তৈরি করেছিল, তখন আমার মনে হচ্ছিল যে ইটস নট গুড এনাফ। স্পেশালি অন্য কোনো টিম হয়তো আমার মনে হতো যে হ্যাঁ, 240-250 ইটস গুড টোটাল। বাট হোয়েন ইউ প্লেইং এগেনস্ট নিউজিল্যান্ড, আই থিঙ্ক ইটস নট এ গুড এনাফ। এরকম আমার মনে হয়েছিল যখন নিউজিল্যান্ড ব্যাট করার আগে পর্যন্ত। কিন্তু ভাই, যখন নিউজিল্যান্ড ব্যাট করতে নামে এবং বরুণ চক্রবর্তী যখন বল করতে আসলো, ও ভাই, পুরো নাচিয়ে ছেড়ে দিয়েছে এখান থেকে ওখানে, এখান থেকে নিউজিল্যান্ড ব্যাটাররা পুরো মানে কুপোকাত করে দিয়েছে পিচের মধ্যে, করে বুঝতে পারেনি তারা কি করছে, কি করবে, কোন বলে মারবে না কি করবে। মতলব উইকেট পুরো ছেড়ে তুলে দিয়ে চলে এসছে, যেভাবে স্টাম্পিং হচ্ছে, যেভাবে এলবিডব্লিউ হচ্ছে, যেভাবে বোল্ড হচ্ছে, একদম পুরো নাজেহাল। মানে মনে হচ্ছে না এটা একটা নিউজিল্যান্ড যারা গত ম্যাচে খেলছিল সেই রকম, সেই টিমটার সঙ্গে ম্যাচ হচ্ছে, মনেই হচ্ছে না, দেখে মনেই হয়নি। তো দুর্দান্ত 249 রান করার পরে তুমি যদি দেখতে পাও, তো এখানে ভারতের 249 রানের মধ্যে সব থেকে যেটা বেশি রান করে, সেটা শ্রেয়াস আইয়ার। তিনি 79 রানের একটা পার্টনারশিপ, 79 রানের একটা ইনিংস খেলেন। তারপরে হার্দিক পান্ডিয়া তাকে সাথ দেন। তারপরে তার সঙ্গে অক্ষর প্যাটেলও একটা 40-42 রানের একটা ইনিংস খেলেন। তো ভারতে যদি আমরা দেখি, যে প্রথমে টপ অর্ডার কোহলি, শুভমান গিল এবং রোহিত শর্মা, তারা কেউই ভালো খেলতে পারেনি গত ম্যাচে। এবং তিনজনে কেউই রান পাননি। তবে কোহলির আউট হওয়ার থেকে সব থেকে বেশি যেটা আলোচিত বিষয় হয়েছে, এবং যেটা নিয়ে সোশ্যাল মিডিয়ায় তোলপাড় চলছে, সেটা হচ্ছে কোহলির আউট হওয়ার যে ক্যাচটা নিয়েছেন গ্লেন ফিলিপস। এবং দিস ইজ নট দ্য ফার্স্ট ওয়ান, আই থিঙ্ক। ও মানে ওর এটা আদি হয়ে গেছে ও। এরকম ক্যাচ তার কাছে এখন মনে হয় জল খাবার, মানে যেটা অন্য কেউ ভাবতেই পারবে না যেসব ক্যাচ সে এখন, এরকম ক্যাচ ওই প্রতিদিন তার কাজ হলো যে ওই গালি কিংবা পয়েন্টে দাঁড়ানো, এবং এরকম একটা ক্যাচ কম করে না হলেও 6-7 ফুট দূরের কোনো ক্যাচ গেলেই ও হাত বাড়িয়ে বাস নিয়ে নিচ্ছে। মানে তার কাছে এখন ইজি হয়ে গেছে ব্যাপারগুলো। তো আই থিঙ্ক হি ইজ দ্য বেস্ট ইন দ্য ওয়ার্ল্ড রাইট নাও। দেয়ার ইজ নো কম্পিটিটর।
আই থিঙ্ক কেউ নেই, কেউ নেই। তাকে ছোঁয়ার মতো এখন কেউ নেই এবং এইসব ক্যাচ ধরার ফলে এখন ভারত বাকি যে টিমগুলোর ফিল্ডিং সাইড আছে, তাদের যে লেভেল, আই থিঙ্ক তারা এখন ভাবতে শুরু করবে যে এইরকম ফিল্ডার কবে পাবো আমরা, এইরকম ক্যাচ কবে আমাদের ফিল্ডাররা ধরবে। সিরিয়াসলি আই থিঙ্ক আমিও ভাবতে শুরু করেছি যে আমাদের ইন্ডিয়ান প্লেয়াররা কবে এমন ক্যাচ ধরবে। এরকম যদিও আছে, এরকম ধরেছে ইন পাস্ট, এরকম অনেক ফিল্ডার ছিল। এখন আমাদের এখনকার টিমে যথেষ্ট ভালো ভালো ফিল্ডার আছে, যেমন রবীন্দ্র জাদেজা। যদি বলি রবীন্দ্র জাদেজা গুড ফিল্ডার এবং খুব ভালো ফিল্ড করে। তো তাই তবে গ্লেন ফিলিপসে যখনই ক্যাচ দেখি না, তখনই মনে হয় যে বা এর এগুলো তো মানে কিছুই না ওর কাছে। তো এখন মানে যখনই এইসব ক্যাচ দেখার পর না মনে হয় যে যে এটা হচ্ছে ক্যাচ। বাকি বাকি যদি এরকম একটা ছোটোখাটো এদিক ওদিক ডাইভ মেরে ধরে তাহলে মনে হয় ক্যাচ মনে হয় না। তো যাই হোক, ওই ক্যাচের জন্য এখন বিরাট কোহলির যে আউটটা কিংবা বিরাট কোহলির যে ইনিংস, ছোট্ট ইনিংস ছিল বিরাট কোহলি, ওটাই কেউ মানে ওকে ক্রিটিসাইজ করতেই পারছে না। মানে বিরাট কোহলি যে কালকে খেলতে পারেনি, তো অবভিয়াসলি ওকে ক্রিটিসাইজ করবে, কিন্তু ক্রিটিসাইজকে করতেই পারছে না বিকজ অফ দিস ক্যাচ। ওই ক্যাচটা ধরার পর কেউই বিরাট কোহলিকে দোষ দিচ্ছে না। আমি যতগুলো সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট দেখছি, সবাই ভাবছে যে ভাই এরকম ক্যাচ ধরে ফেলেছে, এটাই মানে ফিল্ডারের কৃতিত্ব, এখানে ব্যাটসম্যানের কোনো গলতি নেই। মানে ব্যাটসম্যান এরকম একটা গ্যাপে মেরে দিয়ে তারপরও যদি এরকম ক্যাচ ধরে ফেলে ফিল্ডারে, তো কি করার আছে। তো এটাই। তো যাই হোক, তো কালকের ম্যাচে তারপরে তোমাদেরকে বলি যে নিউজিল্যান্ড যখন ব্যাট করতে নেমে আসে, তারা 205 রানে সব অল উইকেট হয়ে যায় এবং এক্ষেত্রে বরুণ চক্রবর্তী তিনি 5 উইকেট নিয়ে নেন। 5 উইকেট নেয়ার সাথে সাথে তিনি এই মানে তার এক একটি মানে বোলিং, তিনি 10 ওভার বল করে 42 রান দিয়ে 5 উইকেট নিয়েছেন। তারপরে কুলদীপ যাদব 9 ওভারে 2 উইকেট নিয়েছেন। তারপরে 8 ওভার 36 রান দিয়ে রবীন্দ্র জাদেজা 1 উইকেট নিয়েছেন। তারপর অক্ষর প্যাটেল 1 উইকেট নিয়েছেন, হার্দিক পান্ডিয়া 1 উইকেট। এই হার্দিক পান্ডিয়ার কথা যদি বলতেই থাকে, তিনি ব্যাটিং এসে একটা 44 রানের একটা দুর্দান্ত ইনিংস খেলেন এবং তার এই রানের জন্য কিন্তু রানটা 249 পর্যন্ত গিয়েছে। এটা কিন্তু ভুললে চলবে না। তারপরে এই বোলিং করতে এসেই তিনি রচিন রবীন্দ্রনাথ থেকে আউট করে দিলেন। তো মানে হার্দিক পান্ডিয়া ইটস এ অ্যাসেট নাও। মানে হার্দিক পান্ডিয়া এখন টিমের কাছে পুরো অ্যাসেট হয়ে গেছে। তাকে ছাড়া এখন ইন্ডিয়ান টিম আমার মনে হয় না কোনো রকম কম্প্রোমাইজ করতে পারবে, কারণ হি ইজ এ অ্যাসেট রাইট নাও। ব্যাটিং, বোলিং, ফিল্ডিং হার্দিক পান্ডিয়া সত্যি অসাধারণ। এবং তার কাছ থেকে টিম এটা আশা করে এবং সে একজন ব্যাটিং অলরাউন্ডার। তো সে তার কাছ থেকে টিম এরকমই আশা করে যে সে ব্যাটিংয়ে কিছু করবে, 40-45 রানের ইনিংস খেলে দিবে, তারপরে বোলিংয়ে এসে আবার একটা দুটো আউট করে দেবে, তাহলেই এনাফ। বাস, তাহলেই আর আটকায় গিয়ে। তো যাই হোক, তো এই ছিল। তো তোমাদেরকে বলি যে ইন্ডিয়া 44 রানে জেতার পরে তারা কোনো এন্তু পরন্তু ছাড়াই তারা সরাসরি সেমিফাইনাল চলে গেছে এবং সেমিফাইনাল কালকে হবে দুবাই ক্রিকেট স্টেডিয়ামে বেলা 1টার সময় লোকাল টাইম, এই অস্ট্রেলিয়ার সঙ্গে। এবং তোমাদের জন্য আমি বলে রাখি যে অস্ট্রেলিয়া মানে গত যে ম্যাচগুলো খেলে এসেছে তা দেখে অস্ট্রেলিয়া চূড়ান্ত ফর্মে, তাদের ব্যাটিং এবং বোলিংও কেউ তাদের বোলিং যেভাবে বল করছে, তা আমার মনে হচ্ছিল যে খুব একটা মানে সেই কামিন্স, হ্যাজেলউড আর এর কাছে হয়তো যেতে পারবে না, কিন্তু তবুও যেভাবে তারা বল করছে আমার মনে হয় না খুব একটা হবে। কিন্তু কালকের ম্যাচের স্পিনিং অ্যাটাক দেখে আমার অস্ট্রেলিয়াকে এখন খুবই মনে হচ্ছে যে এই ইন্ডিয়া টিম অস্ট্রেলিয়াকে যদি হারিয়ে না দেয় তো আমি আশ্চর্য হব। কারণ যেভাবে স্পিনিং অ্যাটাক ইন্ডিয়ার আপাতত আছে, অস্ট্রেলিয়া কিন্তু স্পিনিং অ্যাটাক ওই রকম নেই। ভারতের স্পিনিং যে সাইডে যেভাবে ভেরিয়েশন আছে, যেভাবে ভ্যারাইটিস আছে, তোমার আর্ম স্পিনার থেকে টপ স্পিনার, মিস্ট্রি স্পিনার, চাইনাম্যান, সব সব কিছুই আছে। কিন্তু অন্যদিকে দেখতে গেলে যে অস্ট্রেলিয়া সেরকম স্পিনার নেই, একমাত্র আছে অ্যাডাম জাম্পা। তাছাড়া আর সেই রকম বল মাঝে মধ্যে ম্যাক্সওয়েল করে দেয়, ট্রাভিস হেড, আর বাকি আছে ওই আরেকটা কী যেন নাম ওর ভুলে গেলাম। যাই হোক, তো সেই ক্ষেত্রে যদি দেখতে যাই তো ফাস্ট বলারে অবশ্যই ইন্ডিয়া মানে অস্ট্রেলিয়া আমি করছি না,
কোনো রকম এরিক হচ্ছে না। যদিও আমাদের স্বামী আছে, ইটস এক্সপিরিয়েন্সড বলার, এবং অন্যদিকে অস্ট্রেলিয়া সেরকম এক্সপিরিয়েন্স কেউ নেই। তো এই কালকের ম্যাচ দেখার পর থেকে আমি ইন্ডিয়াকে 60-40-তে এগিয়ে রাখছি, নো ডাউট। এবং আশা করি ইন্ডিয়া ভাই ভালোই অস্ট্রেলিয়াকে বেগ দেবে। তবে ভাই অস্ট্রেলিয়া ইজ অস্ট্রেলিয়া, অস্ট্রেলিয়ার কোনো রকমেরই নেই। তবে অস্ট্রেলিয়া আমার মনে হয় না অস্ট্রেলিয়া কোনো রকমের তারা হোমওয়ার্ক করতে বাকি রেখেছে কালকের ম্যাচ দেখার পর, এবং তারা আই অ্যাম শিওর, প্রিটি শিওর যে তারা কোনো একটা ভালো নিয়েই মাঠে নামবে। তারা মোটামুটি ভালো প্রিপারেশন নিয়ে, ভালো ট্যাঙ্ক নিয়ে, মোটামুটি হোমওয়ার্ক করেই তারা মাঠে নামবে। এবং আমার আই এম শিওর নিউজিল্যান্ডের ম্যাচ দেখার পর তারা যথেষ্ট হোমওয়ার্ক করতে শুরু করে দিয়েছে যে ভারতীয় স্পিনিং অ্যাটাককে কীভাবে তারা ট্যাকেল করবে। এবং সেইটাই দেখবো কালকে, কিভাবে অস্ট্রেলিয়ার ইন্ডিয়ার স্পিনিং অ্যাটাককে কিভাবে তারা সামাল দেয়। এবং এটা দেখার জন্য আমি অনুমুখী আছি। এবং যাই বলবো, তো আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি এতদিন পর্যন্ত যত কটা ম্যাচ হয়েছে, তো দুর্দান্ত দুর্দান্ত ম্যাচ উপহার দিচ্ছে। এবং আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি সত্যি খুব ভালো হচ্ছে এবার। মানে খুব হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে টিমের মধ্যে, টিমের যে ডিফারেন্সেস সেটা বহুত কম মনে হচ্ছে, কারণ কেউ কাউকে ছেড়ে দেওয়ার জন্য খেলছে না, দুজনের মধ্যেই ভালো টাইট কম্পিটিশন হচ্ছে, দেখে খুব ভালো লাগছে। অন্যদিকে দ্বিতীয় যে সেমিফাইনাল হবে সেটা হচ্ছে তোমার 5 তারিখে, সেটা হচ্ছে সাউথ আফ্রিকা নিউজিল্যান্ডের বিরুদ্ধে। এবং ওই ম্যাচটাও খুব সুন্দর হবে আশা করি। ওই ম্যাচটা ইন্ডিয়া ইন্ডিয়া নিউজিল্যান্ডের মধ্যে যে ম্যাচ একতরফা হয়ে গেছিল, আমার মনে হয় না ওই ম্যাচটা একতরফা হবে, কারণ সাউথ আফ্রিকা যথেষ্ট পেস অ্যাটাক নির্ভর টিম। তারপরে ওদের যে মারকাটারি ব্যাটিং আছে কয়েকটা, 2-3টে। তো সব মিলিয়ে সাউথ আফ্রিকা অলসো ইটস হট ফেভারিট। এবং তার মধ্যে নিউজিল্যান্ড, আমার মনে হয় না কালকের দিনটা ওদের খারাপ গিয়েছে বলে তাদের বাকি দিনটাও খারাপ যাবে। তো সেক্ষেত্রে নিউজিল্যান্ডকে কোনো রকমের করার অবকাশ দেখছি না। তো এখন দেখা যাক কি হয়। তবে কালকের ম্যাচে আমি মুখিয়ে আছি কালকের ম্যাচ দেখার জন্যে, সেখানে অস্ট্রেলিয়ার সঙ্গে কিভাবে ইন্ডিয়া হয়। তবে আশা করব ইন্ডিয়া ভালোভাবে এই ম্যাচটা জিতে ফাইনালে পৌঁছাক, তাহলে আমার খুব ভালো লাগবে। আশা করি তোমাদের ভালো লাগবে। তো চলো, তো এই ভিডিও কেমন লাগলো তোমাদের, এবং আমাকে কমেন্টে জানাও। এবং তোমাদের কি প্রেডিকশন আগামী ম্যাচের, সেটাও আমাকে কমেন্টে লিখে জানাও। তোমাদের কি ধারণা কে জিতবে, ইন্ডিয়া, অস্ট্রেলিয়া, কে